শেষমেশ উপায় না পেয়ে বৃদ্ধাঙ্গুলি আংটি পরল নিয়ন। খেয়ে দে, একটু মোটা হ যাতে বিয়ের আগে আংটিটা ফিট হয়, বুঝেছিস? হুম। আচ্ছা শোনো, এই আংটিটা আমার কাছে 2010 সাল থেকে আছে, অনেক বেশি যত্নে রেখেছি। দেখতে খুব সিম্পল, এটা দাম হয়তো 50ও না, বুঝতেই পারতেছো সেটা। কিন্তু এই আংটিটার সাথে আমি 10 বছর অতিবাহিত করেছি, সেটা আমি তোমায় পরিয়ে আজ এটা জানিয়ে রাখলাম যে এই আংটিটা 10 বছর যতটা যত্ন আমি করেছি তার 10 গুণ যত্নে তোমায় রাখবো। ফিসফিস করে কতটুকু 3বার কানের কাছে বলল নিয়ন। তীরার চোখ অশ্রুজল হয়ে এসেছে। শীতের সময় এমনিতেও সারা শরীর চাদর জড়ানো, তবুও এক শীতল হাওয়া যেন ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে তাকে। তীরার এক হাত এখনো নিয়নের হাতের মাঝে আবদ্ধ। তীরার অপর হাত দিয়ে চাদরটা আষ্টে পৃষ্ঠে গায়ে জড়িয়ে নেয়। ঠান্ডা লাগছে? জ্যাকেট নিবে আমারটা? নিয়নের বলা এই ছোট্ট বাক্যটায় বিশাল মনে হয় তীরার। এই ছোট ছোট কেয়ারগুলোই নিশ্চয়তা দেয় যে নিয়ন তাকে কখনো ছেড়ে যাবে না। পরিস্থিতি যেমনই হোক, তারা পাশাপাশি থাকবেই। নিয়ন তীরার হাতটা খুব সন্তর্পণে নিজের বুকের বাঁ পাশে নিয়ে যায়। কোলের উপর থাকা ব্যাগটা বুক অব্দি আড়াল করে ঠেকে নেওয়ার কারণে নজরে আসে না বিষয়টা। তীরা নিয়নের বুকে বাঁ পাশে অল্পক্ষণ হাত রাখে, অনুভব করে হৃদস্পন্দনের ঊর্ধ্বগতি। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে তীরা। তার নামার সময় এসেছে। নিয়নকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তার। এই আধ ঘন্টা সময়টুকু সে বোধহয় কখনো ভুলতে পারবে না। এই রাস্তাটুকু স্মৃতি তার মনে দাগ কেটে রবে। লজ্জারাঙা মুখখানি আড়াল করে ড্রাইভারকে টাকা দিয়ে নামলো তীরা। নিয়নের দিকে আর তাকালো না, ড্রাইভারকে সন্দেহ ভেবে। প্রাইভেট শেষ করতে করতে সকাল 10টা বাজলো। তীরার মা বাবা বোন আসবে বিকেলে। তীরা প্রাইভেট শেষ করে বাড়িতে ফিরে নিজের জন্য ভাত চাপিয়ে ডিম ভাজলো। এর মধ্যে নিয়নের কল এলো একবার। রিসিভ করে কানে ধরলো তীরা। বলেন। ড্রাইভারটা জিজ্ঞেস করেছিল আমি তোমার কে। বললাম খালাতো ভাই। ঝামেলা করবে নাকি? উনি আমার নানা বাড়ি এলাকার লোক, জানি না কিছু করবে কিনা। ভয় পেও না, আমি রাস্তায় আছি এখনো, বাসায় ফিরে কল করব তোমাকে। আচ্ছা। তীরা ফোন রেখে রান্নায় মনোযোগ দিল। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। তীরা বুঝতে পারল না এ সময়ে কে আসলো। মশলা মাখা হাত নিয়েই দরজা খুলতে উদ্যত হলো তীরা। দরজা খুলে জানপরনায় অবাক হলো তার বাবা মা এবং ছোট বোন দাঁড়িয়ে। তোমাদের তো বিকেলে আসার কথা। এখন আসতে তোমার সমস্যা হচ্ছে? মায়ের কথায় ঢোক গিলল তীরা। তারান্নুম বেগম কিছু না বলেই ভেতরে ঢুকলো। পেছনে পেছনে তীরার বাবা আশরাফ আলম তার ছোট বোন তন্নিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। তীরা রান্নাঘরে খাবার ঠিকঠাক করতে গেল। এরই মধ্যে আশরাফ আলম প্রশ্নবাণ ছুড়লেন। প্রাইভেটে যাওয়ার সময় চেনা কেউ ছিল গাড়িতে? তীরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আচমকা এমন প্রশ্ন কেন করছে তার বাবা? কোনো সমস্যা হলো না তো? তীরা স্বাভাবিক থাকার চেষ্টা করলো। হ্যাঁ, ফুপির ননদের ছেলে ছিল। ও। আশরাফ আলম আর কিছু বললেন না। তীরা রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ঢুকে ফোন খুঁজতে লাগলো। নিয়নকে বলতে হবে যেন কল না করে। বাড়ির পরিস্থিতি মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না তার। যে কোনো সময় যে কোনো ঝড় উঠতে পারে। এরই মধ্যে তারান্নুম বেগম তাকে ছাদে ডেকে পাঠালেন। তীরার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। ক্ষীণপ্রাণ নিয়ে ছাদে এসে দাঁড়ালো সে। তারান্নুম বেগম বেশ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নিয়নকে কেন রেখেছিস তুই? আমি ডাকিনি মা, আমি জানি না উনি কি করে এলেন এখানে। অন্ধকে হাইকোর্ট দেখাও, ফাজলামি পাইছো? ওই কিভাবে জানলো তুমি তখন ওখানে? উনি আমায় ফলো করে মা, উনি আগেও বলেছে এই কথাটা। এক থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলে দিব। আমার সাথে ফাজলামি করতেছো? ওই ছেলের থেকে দূরে থাকতে বলেছিলাম না? খুব ডানা গজাইছে। তীরা চোখ দিয়ে অশ্রু বর্ষণ হতে লাগলো। ক্রমাগত কি বলবে বুঝতে পারছে না সে। তোমার প্রেমিককে কল দিয়েছিল তোমার ফুপি। সে কি বলেছে জানো? তুমি না ডাকলে সে সেখানে কিভাবে গেল? তুমি নাকি ডেকেছো তাকে?
এবার বলো কি বলবে? তারান্নুম বেগমের কথায় তীরার সমস্ত পৃথিবী থমকে গেল। নিয়ন তাকেই দোষ দিল। একবারও বুঝলো না তীরার পরিবারের কি অবস্থা সৃষ্টি হতে পারে তার এই কাজে। তীরার ভয় আরো বাড়লো, কারণ তার ফোনটাও তার কাছে নেই। এটা তারান্নুম বেগমের হাতে পড়লে আজ তীরার মৃত্যু নিশ্চিত। তীরা ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। ক্ষণিকের মাঝে তারান্নুম বেগম নিচে নেমে গেলেন। তীরা এতক্ষণ অশ্রু আটকে রাখলেও এবার নিজেকে সামলাতে পারল না। প্রচন্ড কান্নায় ভেঙে পড়ল সে। পরক্ষণে নিজেকে প্রস্তুত করলো, ফোন থেকে সব মেসেজ ডিলিট করতে হবে, না হলে আরো বিপদ বাড়বে। তীরা চটজলদি নিচে নেমে ফোনটা খুঁজতে লাগলো। কি ভেবে যেন ওয়ার্ড্রোব খুঁজতেই ফোনটা পেল। কাপা হাতে ফোন অন করে কল লিস্ট থেকে নিয়নের নাম্বার ডিলিট করে হোয়াটসঅ্যাপ আনস্টল করলো সে। নিয়নকে কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না তীরা। তৎক্ষণাৎ মনে হলো নিয়ন যদি সত্যি তীরার সম্পর্কে এসব বলে থাকে, তবে এসব নিয়ে তার বন্ধুর সাথে নিশ্চয়ই কথা বলেছে। নিয়নের আইডি লগ ইন করতে গিয়ে দেখলো পাসওয়ার্ড ইনকারেক্ট। তীরার পৃথিবী সত্যি থেমে গেল এবার। নিয়নের নামে শোনা কথাগুলো তবে সত্যি? তীরা কেন অবিশ্বাস করছিল এতদিন? নিয়নকে শেষবারের মতো টেক্সট করলো তীরা। আপনি আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। মেসেজটা দিয়েই তীরা নিজের ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করে দিল। এখনো 7 দিন লাগবে ডিলিট হতে। এসব বিষয় কোনোভাবে তারান্নুম বেগমকে বোঝানো যাবে না। তীরার ফোনটা রেখে বাইরে এলো। বাড়ির পরিবেশটা এখনো থমথমে। কখন কোন ঝড় উঠবে বলা যাচ্ছে না। তীরা নিয়নের দেয়া আংটিটা ব্যাগে রেখেছে। নিয়নের গিফট করা বইটাও ব্যাগে। তারান্নুম বেগম তার ব্যাগ চেক করলে আরেক বিপদ। তীরার হাত পা ঠান্ডা হয়ে আসলো। এ মুহূর্তে কাউকে জানানোর মতো পরিস্থিতি নেই। এর মধ্যে তারান্নুম বেগম ডাকলো তাকে। স্তিমিত হৃৎস্পন্দন নিয়ে তার মুখোমুখি হলো তিনি। নিশাদ কল করেছে, রিসিভ করো। তীরা কল রিসিভ করে কানে ধরলো। নিশাদ কেন কল করেছে আন্দাজ করার চেষ্টা করলো তীরা। এই দীপ, কিছু হয়েছে? হুম বাড়িতে জানতে পেরেছে? হুম ঝামেলা হচ্ছে? সম্ভাবনা আছে। ভাইয়া কল করেছিল, তোকে নিষেধ করেছে টেনশন করতে। তুই প্যারা নেস না। আচ্ছা ঠিক আছে। তীরা কল কেটে দিল। তারান্নুম বেগম তীরার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তীরা আসন্ন ঝড়ের আভাস পেল। তোমার ফোনটা আনো তো। এই যে। তারান্নুম বেগম তীরার ফোন নিয়ে ফেসবুকে ঢুকলেন। ফেসবুকে ঢোকা যাচ্ছে না। তিনি তীরাকে বললেন পাসওয়ার্ড বলতে। তীরা আগেকার পাসওয়ার্ড বলল। পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। পাসওয়ার্ড ঠিক করে বলো। এটাই ছিল, নিশাতের কাছে ছিল। ও বোধহয় চেঞ্জ করছে। আচ্ছা আচ্ছা, নিশাদকে কল করো। তীরার ভয় বাড়ল। নিশাদকে আইডির কাহিনী তো বলেনি তীরা। ভয়ে ভয়ে নিশাদের নম্বরে কল করলো তীরা। তারান্নুম বেগম কল লাউড স্পিকারে রাখলেন। নিশাদ কল রিসিভ করলো। নিশাদ, আমি তীরার মা। তুমি কি তীরার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করেছো? পাসওয়ার্ড আগেরটা তো ছিল আন্টি, এরপর তো আমি ঢুকিনি ওটাতে। আচ্ছা মা, রাখো। তীরা নিচের দিকে তাকিয়ে আছে। পরবর্তী প্রশ্নটা যে তার দিকেই ছুটে আসতে চলেছে তা বোঝার বাকি নেই তার। নিশাদ কি বলেছে শুনতে পেয়েছো? সম্ভবত নিয়ন ভাইয়া চেঞ্জ করেছে। উনি আমাকে ইমেল আইডি খুলে দিয়েছিলেন। তুমি ইয়া কি করতেছো আমার সাথে? মানুষের অভাব ছিল যে ওর থেকে তোমার ইমেল আইডি খুলে নিতে হয়েছে? তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। তীরার চোখ শুষ্ক হয়ে এলো। সত্যি তার কিছু বলার নেই এখন। বাবা মায়ের বিশ্বাসে খুব খারাপ ভাবেই ভেঙেছে সে। তীরা বোধ হয়ে কখনো এই বিশ্বাসটা আর অর্জন করতে পারবে না। ফোনটা রেখে তীরা চুপচাপ নিজের ঘরে ফিরল। ব্যাগ থেকে নিয়নের দেয়া বইটা চুপচাপ মায়ের পাশে রেখে আসলো। তারান্নুম বেগম দেখলেন, কিন্তু কিছু বললেন না। রাতে জুম ক্লাস ছিল তীরার। সেটুকু সময়ে ফোন দেওয়া হলো তাকে। তীরা জুম লগ ইন করে ক্লাস ব্যাকগ্রাউন্ডে চালিয়ে ফেসবুক লগ ইন করলো। নিয়নকে টেক্সট করলো। আপনি আমার সাথে এমন না করলেও তো পারতেন।
তীরা, আমি কিছু করিনি, তুমি দয়া করে ভুল বুঝো না আমায়। আপনি কিছুই করেননি? ও হ্যাঁ, তাই তো। আমিই তো আপনাকে ডেকেছিলাম, জোর করে আসতে বলেছিলাম, সব তো আমিই করেছি। এসবই তো বলবেন ফুপিকে, তাই না? মাথা খারাপ? আমি মামিকে এসব কেন বলতে যাব? মামির সাথে আমার কথাই হয়নি। মামি আব্বুকে কল করেছিল, আমার সাথে মামির কোনো কথাই হয়নি যখন, তখন এসব বলা তো দূর। মামি এসব কেন বলছে? তীরা, বিশ্বাস করো, এটা মামি ইচ্ছে করে করেছে। আমার মা তো তাই মানে, সত্যি তো সেটাই যেটা শুনেছেন তিনি। আন্টির নাম্বার দাও, আমি কথা বলি। তীরা খানিকটা চমকালো, নিয়নকে নম্বর দিল। সে দেখতে চায় নিয়ন কি করে। তীরা আবারও ফেসবুক ডিলিট করে দিল। ক্লাস শেষ হয়েছে ততক্ষণে। তীরার কানে আসলো ফোনের রিংটনের আওয়াজ। তারান্নুম বেগমের ফোন বাজছে। তীরা ওয়াশরুমে ঢুকলো, বুক কাঁপছে তার। নিয়ন সত্যি কল করেছে। তীরা ওয়াশরুম থেকে বের হওয়ার চেষ্টা করলো না। সে চুপচাপ ওয়াশরুমে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করতে লাগলো। সাউন্ড বেশি দেওয়ার কথাগুলো স্পষ্ট শুনতে পেল না। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কি? আন্টি, আমি নিয়ন। আমার নাম্বার কোথা থেকে পাইছো? আন্টি, আমি টেকনোলজি নিয়েই থাকি 24 ঘন্টা। আপনার নম্বর খুঁজে বের করা আমার জন্য কঠিন কিছু নয়। আমার কথাটা প্লিজ শুনুন আপনি আগে। বলো। আন্টি, আমাদের দেখা হওয়াটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। হঠাৎ দেখা হয়েছিল, তাই খোঁজ নিয়েছিলাম। আচ্ছা। আন্টি প্লিজ ভুল বুঝিয়েন না আমাদের। আমার সাথে ওর কোনো রকম সম্পর্কই নেই। আমি মামিকেও কিছু বলিনি এসব নিয়ে। আপনারা দয়া করে তীরার ওপর কোনো প্রেশার দিয়েন না আন্টি। দেখো, ও তোমার বোনের মতো, ওকে সেরকমই ভাবো। দয়া করে অন্য কোনো সম্পর্ক নিয়ে ভেবো না। আচ্ছা আন্টি, আমি এখন এসব নিয়ে ভাববো না। তারান্নুম বেগম কল কাটলেন। তীরাও ওয়াশরুম থেকে বেরোলো। অনেকটা না জানার ভান করে প্রশ্ন করলো, কে কল করেছিল মা? ভূত ভূতরে আলাপ করলো। মা, সত্যি কথা, ভূতরে আলাপ হয় না। আমরা দুজনই বলতেছি আমাদের মধ্যে কিচ্ছু নেই। তুমি আর তোমার ননদ মিলে যা তা বানাইতেছো কেন? ভাইয়া যদি ফুপ্পিকে ওইসব বলে থাকতো, তাহলে এখন তোমাকে কল করে এইসব কেন বললো? আমাকে গাধা মনে হয়? তোমাদের এইসব প্ল্যান আমি বুঝি না? মা, তুমি আর তোমার ননদ আমায় কেন বিশ্বাস করছো না? এতটা খারাপ কেন মনে হয় আমাকে? কখনো কোনো কিছু নিয়ে তো এতটা বাড়াবাড়ি করিনি, তবে এখন কেন এতটা অবিশ্বাস আমার প্রতি? চুপচাপ ঘুমাতে যাও, তোমার বাবা বাইরেই আছেন। আমি চাই না এইসব নতুন করে তার কানে যাক। কারো কানে যাওয়ার বাকি রেখেছো? বংশ শুদ্ধ বলে রাখো। আরো আমায় তো মানুষই ভাবো না তোমরা। তোমাদের হাতের পুতুল আমি, যেভাবে ইচ্ছা হবে নাচাবে আমায় তোমরা। তীরার গালে সজোরে একটা থাপ্পড় বসালেন তারান্নুম বেগম। অনেক সহ্য করেছে, মেয়েটার মুখ কাচের মতো চলছে, এটাকে থামানো আবশ্যক ছিল। তীরা নির্লিপ্ত দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়ের মাঝে আজ সে অসম্ভব নির্দয় একজন মহিলার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছে। অতঃপর নিয়নের সাথে এ সম্পর্কে পরিণতি কখনো সরল গতিতে চলবে না, তা স্পষ্ট রূপে বুঝল তীরা। তীরার ফোন ছিনিয়ে নেওয়া হলো। কেবল সকাল আর রাতের বেলা ক্লাসের সময় ফোন হাতে পায়। সেটুকু সময়ে নিয়নের সাথে কথা হয়, তাও মাঝে মাঝে মা আসলেই সেটাও ভেস্তে যায়। এ সময়টা তীরার বেশ ভয়ে ভয়ে কাটছে। দরজা লাগানোর অনুমতি নেই তার। নিয়নের কণ্ঠ শোনার কত দিন। ছেলেটাকে দেখার জন্য মন চাতক পাখির মতো ছটফট করছে। তীরার অবস্থা ভালো নেই। বাড়িতে বাবা মা ঠিকমতো কথা বলে না। তীরার নিজেকে অপরাধী মনে হচ্ছে। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করছে। চোখ মুখ শুকিয়ে তার চোখের নিচে কালি পড়ে গেছে। এ বাড়িতে কান্নার অনুমতিও নেই। তীরার চোখ ভেজা দেখলেই তারান্নুম বেগমের মাথায় রাগ চড়ে বসে। আজকেও তীরা কান্না করেছে। নিয়নকে নিয়ে তার ভবিষ্যৎ কতটা অনিশ্চিত, এটা ভেবে নিজেকে আটকে রাখতে পারছে না তীরা। তারান্নুম বেগম অফিস থেকে ফেরার আগে চোখ মুখ মুছল ভালো মতো। তাতে বিশেষ লাভ হলো না। তীরার কণ্ঠস্বর অনেকখানি ক্ষীণ হয়ে এসেছে। তারান্নুম বেগম অফিস থেকে ফিরে তীরার দিকে আর চোখে তাকালেন। চোখ লাল কেন? ওই তো তরকারি বেশি নিয়েছিলাম, ঝাল লেগেছে তাই। ও, ওই ছেলের জন্য কান্নাকাটি করা বাদ দাও, চুপচাপ ভুলে যাও ওকে। আমি কিছু ভেবেই কান্নাকাটি করিনি, ঝাল লেগেছে আমার।
আমাকে এসব শেখাতে আসিও না। তোমাকে কি চিনি না আমি? 1 সপ্তাহ হয়ে গেছে, তারপরেও ওই ছেলের জন্য তোমার মন আনচান করতেছে। হ্যাঁ, এত আহ্লাদ কোত্থেকে আসে? তারান্নুম বেগমের কথায় মাঝখানেই তীরার বাবা আশরাফ আলম এলেন। তারান্নুম বেগমের চেঁচামেচিতে তিনি ইতিমধ্যেই ঘটনা বুঝতে পেরেছে। তীরার হয়তো সত্যিই ঝাল লেগেছে। অযথা ওকে দোষারোপ করা বন্ধ করো। তোমার মেয়ের আমি কম চিনি? আমি জানি ওর মনে কি চলছে। তীরা, যাও, ক্লাস আছে, সেটা করো। তীরা ফোন হাতে নিয়ে ঘরে ঢুকলো। তার আবার কান্না করতে ইচ্ছে করছে। তারান্নুম বেগম কি কখনোই তার বিশ্বাস করতে পারবে না তাকে? নিয়নের ব্যাপারটা এখন কি একটু ভুললে হয় না? তীরা যা ভেবেছিল হলো তার বিপরীত। সে চেয়েছিল সবাই নিয়নের ব্যাপারটা ভুলে যাক, অথচ তার পরের দিনই তীরার ফুপি এবং দাদি এলেন নিয়নের ব্যাপার নিয়ে আরো জল খোলা করতে। তীরাকে কাঠগড়ায় তুললেন আবারও। দেখ তীরা, ছেলে ভালো হলে আমি এ বিয়ে পড়িয়ে রাখতাম। এখনই কিন্তু এই ছেলের সাথে তোর সম্পর্ক মানার মতোই না। বিয়ের দিন দেখলি না সবাই ওকে কত কথা শোনালো। ওর বাবা মা যথেষ্ট ভালো, কিন্তু সে ছেলে যদি ভালো না হয় তবে কেমনি কি হবে বল? আঞ্জুমানারা বিজ্ঞের স্বরে বোঝাতে লাগলেন। তীরা, তুমি যথেষ্ট বুঝদার। এই ছেলে থেকে দূরে থাকাই তোমার মঙ্গলের। ওই ছেলের চুলটাও তো জাতের না, কেমন নেশাখোরদের মতো বড় বড় চুল। তীরার দাদি আঞ্জুমান আরার কথার সাথে নিজ মন্তব্য যোগ করলেন। তীরা তাদের এই আলাপচারিতা শুনে গেল কেবল। অপরদিকে নিয়ন প্রতি মুহূর্তে তার জন্য ভেঙে পড়ছে। তীরার কিছু ভালো লাগছে না। সব এত ধীরে যাচ্ছে কেন কে জানে। সেদিন বিকেলে নিশাত এলো তীরার সাথে দেখা করতে। তীরা যেন ঈদের চাঁদ হাতে পেল। তবে তীরার অবস্থা দেখে নিশাত বিমর্ষ হয়ে পড়ল। তীরাকে এতটা ভেঙে পড়েছে কখনো দেখেনি। তীরা নিশাতকে নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে ছাদে উঠল। তীরার বাড়ি দোতলার একটা কাঠের সিঁড়ি আছে, সেটা দিয়ে 3 তলার ছাদে ওঠা হয়। 3 তলার ছোটখাটো একটা বাগান করা আছে, সেখানে কেউ থাকে না। তীরা নিশাতকে নিয়ে সেখানেই দাঁড়ালো। তোর এই অবস্থা কেন? তোকে না ভাইয়া নিষেধ করেছে টেনশন করতে? তোর ভাইয়াকে কল করতো। নে ফোন, তুই কল কর। তীরা ফোন হাতে নিয়ে চট জলদি নিয়নকে ভিডিও কল করলো। নিচে তার দাদি এবং ফুপি আছে। কেউ জানার আগেই নিয়নের সাথে কথা বলতে হবে। নিয়ন কল রিসিভ করলো। নিয়নের চোখ লাল, অনেকখানি শুকিয়ে গেছে সে। তীরার মন খারাপ হয়ে এলো। আসসালামু আলাইকুম। এত শুকাইছিস কেন তুই? আমার শাশুড়ি কি ভাত দেওয়া অফ করে দিয়েছে? না, আপনি নিজেই তো শুকিয়েছেন। প্রচন্ড মিস করতেছি তোকে। বগুড়ায় থাকতেও বিরক্ত লাগতেছে। তোর ফুপ্পিকে পাইলে আমি মার্ডার করব, বিশ্বাস কর। ওই ভদ্রমহিলা আমার বাবাকে কল দিয়ে বলেছে, মানলাম, কিন্তু ওনার নিজের পাড়া শুদ্ধ করে বেড়ানোর দরকার ছিল তোর কথা। তোর তো ফুপ্পি হয়, বোঝে না কোনটা তার ভাতিজির জন্য অসম্মানের। মানে আর কি, বলে বেড়াইছে যে তুই আমার সাথে দেখা করছিস, সেটা নিয়ে ঝামেলা চলতেছে। ওই মহিলা আর কোনোদিন আমার কাছে যথাযথ সম্মান পাবে না। যে নিজের কাছের মানুষদেরই সম্মান করতে জানে না, তাকে নিয়নও সম্মান দেয় না। বাদ দেন ওইসব কথা। দিলাম। আম্মু আপনার দেয়া বই ফেরত পাঠিয়েছে। আংটিটা যদি ফেরত দিয়ে আসে তাহলে তোর খবর আছে। আমি আংটিটা খুঁজে পাচ্ছি না নিয়ন। আমি সরি। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমি বুঝতেছি না আংটিটা কোথায় গেল। আমি সত্যি। চুপ, এত প্যারা নাও কেন বউ? হারাইছে হারাক, তুমি থাকলেই চলবে আমার। তাও আমার খারাপ লাগছে খুব। আমারও। আপনাকে দেখার জন্য গিয়েছিলাম যেদিন ঝামেলা হলো, জানালাই খুললেন না। মানে 11ই ডিসেম্বর আপনার রুমের জানালার পাশে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা। নিশাত আপুকে বলেছিলাম জানালা খুলতে বলতে। তীরা নিশাতের দিকে তাকালো। নিশাত মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তীরার মাথায় হাত দিল। এই লোকটা আস্ত পাগল। ওই দিন এত ঝামেলা হলো, সেদিন কিনা ওই লোকটা তার জানালার কাছে এসে দাঁড়িয়েছিল। ভাগ্যিস কেউ দেখেনি, না হলে আরো বিপদ হতে পারতো তার। আপনি আস্ত একটা পাগল। তুই ডাক্তার হয়ে চিকিৎসা করিস? তীরা হাসলো। এই লোকের কথা অদ্ভুত। এই আপনি, এই তুমি, আবার হঠাৎ তুই। কখন কি বলে ডাকে ঠিক নেই, তবে তুই ডাকটা ভালো লাগে তীরার।
নিজেকে আপন আপন মনে হয়। এই তিরা, সরি, একটা ভুল করে ফেলেছি।